রোববার শুরু বাজেট অধিবেশন। কাল থেকে রাজধানীর কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহন সহ মিছিল সমাবেশ নিষিদ্ধ। ঢাকার সঙ্গে সমরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায় আঙ্কারা। পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত দুদেশ। মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান। লালমনিরহাট পঞ্চগড় সীমান্তের 4 পয়েন্টে 60 জনকে পুশিনের চেষ্টা। বিজিবির প্রতিরোধ, সতর্ক অবস্থান। এবং সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজগঞ্জের নিহত 6। 24 ঘন্টায় হামে নতুন করে 5 শিশুর মৃত্যু, শনাক্ত প্রায় 1,500। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে রোববার। নিরাপত্তা নিশ্চিতে কাল থেকে রাজধানীর কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহন সহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নিষিদ্ধ এলাকাগুলো হলো মহাখালী ক্রসিং থেকে বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে ফার্মগেট, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি 16 নম্বর সড়ক, রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, সংসদ ভবন সংরক্ষিত এলাকা এবং সীমান্ত এলাকার মধ্যে সব রাস্তা ও গলি। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সংস্কৃতি বিনিময়ে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে চুক্তি সই হয়। এ সময় খলিলুর রহমান বলেন, তুরস্কের মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। প্রতিরক্ষা, এভিয়েশন, আইসিটি ও চিকিৎসা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে ঢাকা ও আঙ্কারা। আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার দেশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কৌশলগত বলে উল্লেখ করে প্রতিরক্ষা ও সমরাস্ত্র খাতে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। Widen trade and commerce and investment and strengthen business to business contacts. Küresel ekonomi, enerji ve güvenliği bakımından লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্তে পৃথক 4 পয়েন্ট দিয়ে 60 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ভোরে লালমনিরহাটে হাতিবান্ধা, পাটগ্রাম ও আদিতমারি উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও সীমান্তবাসী জানান, হাতিবান্ধা উপজেলার বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় 11 জন, পাটগ্রাম উপজেলার 65 বাড়ি বিওপি এলাকায় 10 জন এবং আদিতমারি উপজেলার দুর্গাপুর দিঘলটারি সীমান্ত এলাকায় আরও 12 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এদিকে পঞ্চগড় থেকে 10 থেকে 15 জন ও নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 17 জনকে পুশিনের চেষ্টা করা হয়। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বড় বাজারগুলোতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। প্রকারভেদে কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। স্বস্তি নেই মাছের বাজারেও। ফলে বাজারে গিয়েই দিশেহারা অবস্থা ক্রেতাদের। মুরগির মাংস আর ডিমের দাম কিছুটা কমলেও ভোক্তারা বলছেন, সার্বিকভাবে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপণ্যের বাজার। আরও জানাচ্ছেন বিজন কুমার। রাজধানীর বাজারে কমছে না সবজির দাম, উল্টো সপ্তাহ ব্যবধানে 10 থেকে 20 টাকা বেড়ে সব সবজি বিক্রি হচ্ছে 60 টাকার ওপরে। কোনোটির দাম ছাড়িয়ে গেছে 100 টাকা। ফলে খরচের চাপে দিশেহারা অবস্থা ভোক্তার। সবকিছুর একটু দাম বেশি, যেটা ঈদের আগে একটু কম ছিল তুলনামূলকভাবে। গরিব দুঃখী গো, এটা বাজার কিনার ক্ষমতার বাইরে। 3 দিন আগে বাজার করে নিয়ে গেছি, ডবল দাম এখন। কেজিতে 10 টাকা বেড়ে বেগুন 70 থেকে 80, শসা 75 থেকে 85 ও ঢেঁড়স 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও 20 টাকা বেড়ে ঝিঙ্গা 50, করল্লা 100 এবং টমেটো 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে বেচতেছি 60 টাকা, পটল 60 টাকা, তারপর ভেন্ডি 50 টাকা। সবাই দেশ থেকে ঢাকা এসে এখন মালের দাম বেশি, চাহিদা বেশি, এই কারণে দাম বেশি। সবজির দামের এই চিত্র রাজধানীর কারওয়ান বাজারের। সেখানে মাছের বাজারেও বাড়তি দামের অভিযোগ করলেন ক্রেতারা। চাহিদার শীর্ষে রুই, কাতলা, তেলাপিয়া জাতের মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বেশি থাকায় বাজারে কমছে না নিত্যপণ্যের দাম। মাছের দাম একটু বাড়তি, কারণ হলো মাছ এমনি আমদানি কম। মধ্যবিত্তের জন্য মাছের দাম খুবই বেশি।
এটা হলো সত্য কথা, এর বাইরে কোনো কথা বলার সুযোগ নাই। তবে কিছুটা কমেছে ডিম ও মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে ডজনে 10 টাকা কমে লাল ডিম 120, সাদা ডিম 110 এবং 20 টাকা কমে হাঁসের ডিম বিক্রি হচ্ছে 180 টাকায়। ঈদের পরে মুরগির দামটা একটু সহনশীল আছে। মোটামুটি 50-এর মধ্যে থাকলে আর উপরে না গেলে ঠিক আছে। ঈদের আগে ছিল আপনার 130 টাকা ডজন লালটা, আর সাদা ছিল 20 টাকা। রোজার ঈদের পরে ছিল 450 টাকা, 420 টাকা, আর এখন বর্তমানে চলতেছে 300 টাকা, 320 টাকা। নিত্যপণ্যের বাজারে দামের এমন ওঠানামায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। বাজার তদারকি বাড়িয়ে সব ধরনের পণ্যের দাম স্থিতিশীল রাখার দাবি তাদের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়া বাসটিকে ঘাটে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। সকালে 9:30টার দিকে ওই বাসটি পদ্মায় পড়ে যায়। আধা ঘন্টার মধ্যে চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়, তবে যাত্রীদের হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা ছেলে সহ 3 জন নিহত হয়েছে। আর সিরাজগঞ্জে বাস চাপায় অটো ভ্যানের 3 যাত্রীর মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। তবে আগে থেকে যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। নদীতে পড়ে যাওয়া বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব এবং বিআইডব্লিউটি এর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরই মধ্যে ডুবুরিরা পানির নিচে বাসের অবস্থান শনাক্ত করে রশি দিয়ে বেঁধে ফেলেছেন। এরপর বাসটি নদী থেকে টেনে তোলার জন্য প্রস্তুতি শুরু করে উদ্ধারকারীরা। এদিকে সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুর সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারে 2 জন সহ 3 জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন একজন। ভোর 6টার দিকে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো ভ্যান সড়কের উপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। বাসটা ব্রেক করছিল, কিন্তু ব্রেক কইরাও ব্রেক কন্ট্রোল করতে পারে নাই। মেঘুল্লা মোড় পার হয়ে পাশেই ব্যানের স্কেল ভেঙে যাওয়ার পরে সে ডান দিকে ব্যানটা পড়ে যায়। ইতিমধ্যে ঢাকা এক্সপ্রেস একটি বাস, চলন্ত বাস দ্রুত গতিতে আসার সময় ওই ব্যানটি সরাসরি এই বাসের তলে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা এসে দেখি যে ওনার স্ত্রী এখানে মৃত অবস্থায় পড়ে আছেন, আর ওনার মেয়ে আর 19 সহ আর ভ্যান চালক হসপিটালের দিকে নিয়ে গেছেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলে সহ সিএনজি চালিত অটোরিকশা 3 যাত্রী নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের 42 শহর এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। 24 ঘন্টায় হাম এর উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে 1411 শিশু। এর মধ্যে ঢাকায় 4 ও সিলেটে 1 শিশু মারা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে হাম এর উপসর্গে দেশে 610 শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 76,876 শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 62,287 শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 58,154 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশের 48 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, দিনাজপুর সহ কয়েক জেলায় তীব্র দাবদাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সংস্থাটি জানায়, দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে এখনই গরম থেকে স্বস্তি মিলবে না। জুনের মাঝামাঝিতে বৃষ্টি বেড়ে কমবে তাপমাত্রা। মফিউর রহমানের রিপোর্ট। খুব বড় অস্বস্তিকর গরম, খুব মারাত্মক গরম, রাতে ঘুমান যায় না, বাচ্চা কাচ্চা লয়ে খুব গরমে খুব ভোগাভুগতেছি। মানুষের তো ভিতরে একটা অশান্তি ঢুকে গেছে। ফ্যান চাললে ফ্যানের বাতাসটাও খারাপ লাগে। তীব্র গরমে হাসপাস অবস্থা মানুষের। দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে পড়ছে প্রাণ, প্রকৃতি। তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে লেবু শরবতই ভরসা খুঁজছেন সাধারণ পথচারী ও খেটে খাওয়া মানুষ। অনেক গরম, এই তাপমাত্রা আর আমরা সহ্য করতে পারছি না। অনেক কষ্ট হয়েছে এতদিন গাড়ি চালায়া, যে পরিমাণ গরম গেছে। তোকমার শরবত বানাই
আর এই যে লেবু ট্যাং। যে গরম পড়ছেন, খাইতে চাইছেন, কি করবো, বাচ্চা মানুষ, এর জন্য খাওয়াইলাম। শুধু তাপমাত্রা বেশি হওয়ায় নয়, বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি এবং দিনরাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় ভ্যাপসা গরম বেশি মাত্রায় অনুভূত হচ্ছে। জলীয় বাষ্পের যোগান বেশি থাকার কারণে যদিও তাপমাত্রা 36 বা 37-এর মধ্যে থাকবে, কিন্তু মানুষের অনুভূতি সেটা 40 ডিগ্রি বা তার চেয়ে বেশি অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হলেও এই তাপপ্রবাহ এখনই পুরোপুরি কমবে না। দেশের 25 থেকে 50% এরিয়াতে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে এই যে তাপমাত্রা গতকালকে যেটা ছিল সেখান থেকে কিছুটা কমে যাবে, তবে সেটা কিন্তু মানুষের স্বস্তি দিতে পারবে না। দাবদাহ নিয়ে আরও খারাপ খবর দিচ্ছে আবহাওয়া অফিস। তারা বলছে, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর সহ বেশ কয়েক জেলায় বইতে পারে তীব্র তাপপ্রবাহ। মৃদু থেকে মাঝারি এবং কোনো কোনো জেলায় হয়তো অল্প কিছু বিচ্ছিন্নভাবে 2-1টা জেলায় হয়তো 40 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। যে 40 ডিগ্রি তাপমাত্রা মানে আমাদের যে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়াবিদরা জানান, বর্তমানে মিয়ানমার উপকূলের কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে মৌসুমী বায়ু। বাংলাদেশে প্রবেশ করতে আরও 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। জুনের মাঝামাঝিতে সারা দেশের উপর মৌসুমী বায়ু বিস্তৃত হলে বৃষ্টিপাত বেড়ে কমবে গরমের তীব্রতা। স্বস্তির খবর বলতে পারি যে 11 তারিখ থেকে যে বৃষ্টিটা শুরু হবে, তখন মানুষের যে অস্বস্তি ভাবটা কমে যাবে। তীব্র গরমের এই কয়েকদিন মানুষকে বিনা প্রয়োজনে রোদে না যাওয়া সহ পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেন তারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে রাজধানীর গুলশানে আয়োজিত সচেতনতামূলক সমাবেশে তিনি একথা জানান। ট্রাফিক ব্যবস্থায় যে এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু আমরা মোটামুটিভাবে সফল হয়ে গেছি। জনগণ কিন্তু সেই আইন এবং বিধি মেনে চলছে। অতএব একটা জিনিস যেহেতু পাইলট বেসিসে সফল হয়েছে, পরবর্তীতে সেটাকে অনুসরণ করেই আমরা সেই কাজগুলো করার জন্য চেষ্টা করছি। স্বাধীনতার 54 বছর পার হলেও নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন গ্রামের মানুষের ভাগ্যে জোটেনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আধুনিকতার ছোঁয়া বঞ্চিত গ্রামের শিশুদের আজও মৌলিক অধিকার শিক্ষা অর্জনের জন্য প্রতিদিন পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার পথ। জাহিদ হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন গ্রামে দীর্ঘদিন ধরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় গ্রামের শিশুদের দূরের বিদ্যালয়ে যেতে হয়। প্রতিদিন মহাসড়ক পারাপারের সময় আতঙ্কে থাকেন অভিভাবকেরা। ফলে শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে অনেক শিশু। গ্রামবাসীরা বিদ্যালয় প্রতিষ্ঠার আশায় নিজেদের উদ্যোগে 33 শতক জমি দান করেন, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ করেও মেলেনি কাঙ্ক্ষিত সমাধান। সরকারি কোনো প্রতিষ্ঠান নাই, তারপরেও আমরা গ্রামবাসী আমাদের ছেলে মেয়েদের দুঃখ দুর্দশার কারণে অনেক দূরে গিয়ে ক্লাস করতে হয়। আজ পর্যন্ত আমরা একটা প্রাথমিক বিদ্যালয় নাই এই গোটা গ্রামে। এই স্কুল না থাকার কোমলমতি শিশুরা থাকে দূরে লেখার জন্য তাদের খুব অসুবিধা হয়। একজন দাতা 33% জায়গা স্কুলের নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার পরেও অদ্যাবধি পর্যন্ত সরকার পদক্ষেপ গ্রহণ করে নাই। সরকারকে জমি রেজিস্ট্রি করে দিয়েছি স্কুলের নামে, এরপরে আমরা 1 বছর যাবৎ পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো মুখ দেখতে পাইনি স্কুলের। বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের কাগজপত্র যদি ঠিক থাকে, তারা যদি 33% জায়গা যে লাগে সেটি যদি সরকার বরাবর লিখে দিয়ে থাকে এবং অন্যান্য নীতিমালা যেগুলো পূরণ করার মতো সেগুলো যদি পূরণ করে থাকে, আমরা এটি পরবর্তীতে চিঠিপত্র লিখে তাদের দাবিটি পূরণের কাজ করব। অবিলম্বে কয়েন গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিকভাবে ইসরায়েলি সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। এদিকে যুদ্ধবিরতি ভেঙে লেবাননের দক্ষিণাঞ্চলে বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক সামরিক সংঘাতে পরাজয়ের কারণে আন্তর্জাতিকভাবে এখন আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইসরায়েলি সরকার, এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাতের বিষয়ে তার ব্যক্তিগত কোনো আগ্রহ নেই। তবে দুই দেশের মধ্যে কোনো চুক্তি চূড়ান্ত করার প্রয়োজন দেখা দিলে সরাসরি আলোচনা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে গেছে বলে জানায় সংগঠনটি। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রস্তাবিত আলোচনা চলাকালীন সময়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরেরও আহ্বান জানান তিনি। তবে এর আগে বৃহস্পতিবারই এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পুতিন। ঐশী আলম, মোহনা সংবাদ। বিশ্বের সেরা শহরগুলির নাগরিক জীবন একদিকে যেমন আধুনিক, তেমনি সুন্দর শহরগুলোর দৃশ্যপট। সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতির সৌন্দর্যের অসাধারণ মিলন ঘটেছে এই শহরগুলিতে। ঐশী আলমের আরও একটি প্রতিবেদন। বিশ্বের সবচেয়ে সুন্দর শহরের তালিকায় প্যারিসের নাম না আসলে সেটা অসম্পূর্ণ। প্যারিসের প্রতিটি কোণায় রয়েছে সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। এখানকার ঐতিহাসিক স্থাপত্য, কফি শপ এবং রাস্তার বাজার সবকিছুই শহরটির সৌন্দর্য বাড়িয়েছে। আরেকটি চমৎকার শহর হইয়ানে, যা তার পুরনো শহরের জন্য বিখ্যাত। এখানে ঐতিহাসিক কাঠের ঘর, প্রাচীন মন্দির এবং 17 শতকের একটি জাপানি সেতুর দেখা মেলে। আরও রয়েছে স্পেনের বার্সেলোনা। এর সমুদ্র সৈকত, আকর্ষণীয় স্থাপত্য এবং আধুনিক আর্টের মিশ্রণ একে একটি অপরিহার্য গন্তব্যস্থল করে তুলেছে। এখানে গাউডির সাদাগ্রা ফ্যামিলিয়া এবং পার্ক গোয়েলের দেখা মেলে। জাপানের কিয়েটো শহরটি তার শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে প্রচুর প্রাচীন মন্দির ও বাগান রয়েছে, যা এটিকে একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত করে। ব্রিটেনের লন্ডন শহরটি তার সমৃদ্ধ ইতিহাসের জন্য বিখ্যাত। মধ্যযুগ, ভিক্টোরিয়ান যুগ এবং আধুনিকতার মিশ্রণে লন্ডনের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এবারে আসছে ইস্তানবুল, যেখানে প্রাচীন এবং আধুনিকের সম্মিলন ঘটে। এটি অত্যন্ত সুন্দর একটি শহর। এখানে রয়েছে আধুনিক মার্কেট, ওসমানীয় যুগের রাজপ্রাসাদ এবং ঐতিহাসিক মসজিদ। আধুনিকতা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির মিশ্রণ সিঙ্গাপুর শহরটি। এখানে রয়েছে মনোরম স্থাপত্য, যেমন সুপার ট্রি, বিশাল গ্লাস ডোম এবং পৃথিবীর সবচেয়ে বড় ফেরিস হুইল। ঐশী আলম, মোহনা সংবাদ। বিএনপি সরকার ক্ষমতায় আসার 3 মাসের মধ্যেই বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সারওয়ার তুষার অভিযোগ করেন, বর্তমান সরকার গঠনতন্ত্র লঙ্ঘন করে রাজনৈতিক দখলদারিত্ব, পরিবারতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে জিম্মি করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে এনসিপির ক্রীড়া সেলের সম্পাদক আহনাফ সাইদ খান, জাতীয় যুব শক্তির ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান রাকিব সহ দলের অন্যরা উপস্থিত ছিলেন। মধ্যে যে দখলবাজিটা করতে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অন্তত কয়েক বছর লেগেছিল, সেটা তারা মাত্র 3 মাসের মধ্যে সাকসেসফুলি বাংলাদেশ ক্রিকেটকে মানে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করার দরকার সবই কিন্তু বিএনপি সরকার করেছে। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পেছনে ইন্ডিয়া, আওয়ামী লীগ এবং বিএনপি একযোগে মিলেমিশে আমাদের যেটা গর্বের জায়গা, আমাদের কোটি কোটি তরুণদের যে ভালো লাগার যে জায়গাটা, সেই ক্রিকেটকে ধ্বংস করছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রোববার শুরু বাজেট অধিবেশন। কাল থেকে রাজধানী কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহন সহ মিছিল সমাবেশ নিষিদ্ধ। ঢাকার সঙ্গে সমরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায় আঙ্কারা। পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত দুদেশ। মিয়ানমারের উপর চাপ বাড়ানোর আহ্বান। লালমনিরহাট পঞ্চগড় সীমান্তে 4 পয়েন্টে 60 জনকে পুশিনের চেষ্টা। বিজিবির প্রতিরোধ, সতর্ক অবস্থান। এবং সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জে নিহত 6, 24 ঘন্টায় হামে নতুন করে 5 শিশুর মৃত্যু, শনাক্ত প্রায় 1,500। দর্শক, ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।